আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো পাতারকান্দিতে ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের জন্য বরাদ্দ 18.74 কোটি, মুখ্যমন্ত্রীর হাত ধরে হবে শিলান্যাস, জানালেন কৃষ্ণেন্দু। 18.74 কোটি টাকা মঞ্জুর হলো পাতারকান্দিতে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট তৈরির জন্য। পাতারকান্দির শিপিঞ্জুরিতে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট গড়ে তোলার লক্ষ্যে বিধায়ক কৃষ্ণেন্দু পালের বিশেষ প্রচেষ্টা বাস্তব রূপ লাভ করলো, কারণ ইন্ডাস্ট্রিয়াল এস্টেট স্থাপনের জন্য সরকার অনুমোদন দিয়েছে। বিধায়ক কৃষ্ণেন্দু পাল এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিধায়ক রাতে এই অর্থ মঞ্জুরের জন্য খুশি ব্যক্ত করে বলেন, শীঘ্রই কাজ শুরু করা হবে। শিলান্যাসের জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাবেন, সেই অনুযায়ী তারিখ নির্ধারণ হবে। শিলান্যাস অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ দপ্তরের মন্ত্রী জিতন রাম মাঝি, জেলার অভিভাবক মন্ত্রী পীযূষ হাজারিকা, শিল্প ও বাণিজ্য বিভাগের মন্ত্রী বিমল বোরা প্রমুখদের বলে তিনি জানান। কেন্দ্র সরকারের এই পদক্ষেপ পাতারকান্দির উন্নয়নে আরেকটি মাইল ফলক। এর ফলে পিচ পড়া পাতারকান্দি সহ সমগ্র জেলার আর্থসামাজিক উন্নয়নের পথ প্রশস্ত হবে বলে মন্তব্য করেছেন বিধায়ক কৃষ্ণেন্দু। ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের কাজ সম্পন্ন হয়ে গেলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বহু বেকারের কর্মসংস্থানের সুযোগ ঘটবে। বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম সমগ্র দেশের মধ্যে ঔদ্যোগিক ক্ষেত্রে শীর্ষ আসন দখল করবে অচিরেই। স্বাধীনতার পর সুদীর্ঘ বছর কেন্দ্র ও রাজ্যে কংগ্রেস ক্ষমতায় ছিল, কিন্তু বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরণ সহ আর্থসামাজিক উন্নয়নে কংগ্রেস সরকার মোটেই আন্তরিক ছিল না। বিশেষ করে শিল্প প্রতিষ্ঠান, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা সহ ঔদ্যোগিক কেন্দ্র স্থাপনের তৎকালীন কংগ্রেস সরকার বরাক উপত্যকার সঙ্গে বৈমাতৃসুলভ আচরণ করেছে বলে তিনি উল্লেখ করেন। অপরদিকে আগামী 22 আগস্ট থেকে আসাম বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়া এক বিজ্ঞপ্তি জারি করে এই অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করেছেন। আগামী 22 আগস্ট বৃহস্পতিবার সকাল 9:30 থেকে অধিবেশন বসবে। এবারের অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করা হবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। তাছাড়াও বন্যার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবারের অধিবেশনে বিরোধীরা সরকার পক্ষকে চেপে ধরতে পারে বলে জানা গেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, এবারের অধিবেশনে বাল্যবিবাহ রোধে একটি বিল উত্থাপন করা হবে। অপরদিকে মুসলিম জনসংখ্যা ইস্যু মুখ্যমন্ত্রীর 26-এর প্রজেক্ট, বিস্ফোরক বিধায়ক অখিল গগৈ। এটা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার 2026-এর নির্বাচনের জন্য তৈরি করা একটা প্রজেক্ট। তার আগের প্রজেক্ট ছিল বদরুদ্দিন আজমল আসামের মুখ্যমন্ত্রী হয়ে যাবেন। শুক্রবার আসামের মুসলিম জনসংখ্যা ইস্যুতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাইজর দলের সভাপতি তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। অখিল বলেছেন, হিমন্ত বিশ্ব শর্মার এখন একটাই কাজ, আসামে হিন্দু মুসলমান ইস্যুকে জিইয়ে রেখে রাজনীতি করে যাওয়া। 2021-এর বিধানসভা নির্বাচনে তিনি বদরুদ্দিন আজমলকে ইস্যু করে বুটে জিতে মুখ্যমন্ত্রী হয়ে যান, কিন্তু সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে মানুষ আজমলকে যেভাবে প্রত্যাখ্যান করেছেন, তাকে রাজ্য রাজনীতিতে পুরো অপ্রাসঙ্গিক করে দিয়েছেন, তা উপলব্ধি করে এবার ইস্যু বদল করেছেন মুখ্যমন্ত্রী। মুসলিম জনসংখ্যা 40% হয়ে গেছে আসামে। এই তথ্য মুখ্যমন্ত্রী কোথায় পেলেন? প্রশ্ন ছুড়ে অখিল জানান, 2011 সালের লোকগণনায় আসামে মুসলিম জনসংখ্যার হার ছিল 34%, অথচ তিনি বলছেন 40% হয়ে গেছে। এছাড়া মুখ্যমন্ত্রী বলেছেন 1951 সালে আসামে মুসলিম জনসংখ্যা 12% ছিল। এই তথ্যই বা মুখ্যমন্ত্রী কোথায় পেলেন? কারণ লোকগণনার তথ্য অনুযায়ী ওই সময় আসামে মুসলিম জনসংখ্যা ছিল 24%, যোগ করেন বিধায়ক অখিল। এরপরই শিবসাগরের বিধায়কের তো এত মিথ্যে কথা বলে মুখ্যমন্ত্রী মানুষকে কেন বিভ্রান্ত করছেন? আসলে আসামকে বাঁচানো মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য নয়, নতুন কিছু ইস্যু করে রাজনীতি করাই তার উদ্দেশ্য। সেজন্যই তিনি এই 40% মুসলিম জনসংখ্যার নতুন প্রজেক্ট হাতে নিয়েছেন। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে অখিলের প্রশ্ন, যদি আপনি মুসলিম জনসংখ্যা আসামকে গিলে ফেলবে ভাবছেন, তাহলে কেন জনসংখ্যা নিয়ন্ত্রণে আইন করছেন না? অধিক জনসংখ্যা যাতে কোনো জাতির না হয় সে ব্যাপারে ব্যবস্থাই বা কেন নিচ্ছেন না? এখানেই থেমে না গিয়ে অখিলের কটাক্ষ।
মুসলিম জনসংখ্যা বাড়লে আসামের ভূমিপুত্ররা অস্তিত্ব সংকটে পড়বেন, এই ভাবনা যদি মুখ্যমন্ত্রী ওই মন্তব্য করে থাকেন তাহলে ভূমিপুত্রদের সাংবিধানিক রক্ষা কবচ দিন। রাজ্যের 6 জনগোষ্ঠী মোরান মটক আহোম 4 জনগোষ্ঠী চুতিয়া কুচ রাজবংশীকে জনজাতিকরণের উদ্যোগ নিন। সংবিধান সংশোধন করে আসামে জনজাতি ও ভূমিপুত্র ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবেন না এই নিদান দিন। তাহলেই তো আসাম বেঁচে যাবে। জনজাতি ও এসসিরা মুখ্যমন্ত্রী হতে পারবেন আসামে, আসামও চিরতরে সুরক্ষিত হয়ে যাবে। কটাক্ষ শিবসাগরের বিধায়ক অখিলের। অপরদিকে কাটিগড়ায় ভারতমালা প্রকল্পের জমি অধিগ্রহণে ব্যাপক অনিয়ম, জেলা কমিশনারকে স্মারকপত্র, সিন্ডিকেটের অভিযোগ কংগ্রেসের। ভারতমালা প্রকল্পের 4 লেনের রাস্তা নির্মাণের জন্য জমি অধিগ্রহণ এবং জমি মালিকদের ক্ষতিপূরণ প্রদানকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উত্থাপন করে সরব হল কাটিগড়া কংগ্রেস। এ নিয়ে তদন্তের দাবি করে সার্কেল অফিসারের মাধ্যমে জেলা কমিশনারের কাছে প্রদান করা হয়েছে স্মারকপত্র। কংগ্রেসের অভিযোগ, জমি অধিগ্রহণ এবং ক্ষতিপূরণ প্রদান করাকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিন্ডিকেট। কাটিগড়ার 20টি রাজস্ব গ্রাম দিয়ে শিলচর থেকে ত্রিপুরা যাবে ভারতমালা প্রকল্পের 4 লেনের রাস্তা। এই রাস্তা নির্মাণ কাজের শিলান্যাস হয়ে গেছে। গত শুকনো মরশুমে স্থানে স্থানে কিছুটা মাটি ভরাটের কাজও হয়েছে, নির্মাণ করা হয়েছে বেশ কিছু কালভার্টও। অনুমান করা হচ্ছে আসন্ন শুকনো মরশুম শুরু হওয়ার পর পূর্ণ গতিতে শুরু হবে এই রাস্তা নির্মাণের কাজ। কিন্তু তার আগেই এই রাস্তা নির্মাণের জন্য জমি অধিগ্রহণ এবং জমি মালিকদের ক্ষতিপূরণ দেওয়াকে কেন্দ্র করে উত্থাপিত হলো অনিয়মের অভিযোগ। আর এই অভিযোগ উত্থাপন করল কংগ্রেস। এ নিয়ে কাছাড়ের জেলা কমিশনারের কাছে সার্কেল অফিসার ডক্টর রবার্ট লোরের মাধ্যমে প্রদান করা হয়েছে স্মারকপত্র। এদিন ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ চৌধুরী, সংখ্যালঘু বিভাগের সভাপতি আনোয়ার উদ্দিন বড়ভূইয়া, নিখিলেশ দেব প্রমুখ সার্কেল অফিসারের সঙ্গে দেখা করে এ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে সার্কেল অফিসারের মাধ্যমে জেলা কমিশনারের কাছে প্রেরণ করা হয় স্মারকপত্র। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী NHIDCL-এর কাছে স্মারকপত্রের প্রতিলিপি পাঠানো হয়েছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ চৌধুরী বলেন, ভারতমালা প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করার ক্ষেত্রে উপেক্ষা করা হয়েছে সরকারি গাইডলাইন। তার অভিযোগ, ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিহ্যাবিটেশন অ্যাক্ট 2013-র নীতি অমান্য করা হয়েছে। এই অ্যাক্ট মতে যেসব নীতি নিয়ম মেনে জমি অধিগ্রহণ করার কথা তা পালন করা হয়নি কাটিগড়ায়। এতে অদূর ভবিষ্যতের সমস্যায় পড়তে পারেন বৃহত্তর এই এলাকার কৃষিজীবী মানুষ। এছাড়াও রাস্তা নির্মাণের জন্য যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার নামে শুরু হয়েছে নানা অনিয়ম। এক্ষেত্রে একটা সিন্ডিকেটও সক্রিয় রয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার অভিযোগ, জমি মালিকদের কাছ থেকে আগাম চেক গ্রহণ করেছে একটা চক্র। ক্ষতিগ্রস্ত জমি মালিকরা ঠিক কত টাকা করে ক্ষতিপূরণ পাবেন এই বিষয়টিও এ পর্যন্ত স্পষ্ট করে বলছে না সংশ্লিষ্ট বিভাগ। ফলে ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি নিয়ে সম্পূর্ণ অন্ধকারে রয়েছেন জমি মালিকরা। নিজেদের ক্ষতিপূরণ পেতে গিয়ে জমি মালিকরা ভূবাসন অফিসের একাংশ কর্মী দ্বারা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন ব্লক সভাপতি। তাদের কথায় নানাভাবে লোকজনের হয়রানি করা হচ্ছে। জমি মালিকদের কখনো শিলচর আবার কখনো কাটিগড়ার সহকারী ভূবাসন আধিকারিকের কার্যালয়ে দৌড়ঝাঁপ করতে হচ্ছে। ভারতমালা প্রকল্পের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে এক সিন্ডিকেট সক্রিয় থাকারও গুরুতর অভিযোগ উত্থাপন করেন তিনি। বলেন, সিন্ডিকেটের মাধ্যমেই চলছে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার চক্রান্ত। জমি অধিগ্রহণ এবং ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি জনসমক্ষে প্রকাশ করার দাবিও জানান তিনি। অপরদিকে নির্যাতনের শিকার লোকের কাছে নথিপত্র থাকা ভাবাই অবাস্তব, বললেন সাংসদ সুস্মিতা। নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে কোনো ব্যক্তিকে সুরক্ষা দেওয়ার ইচ্ছে বা উদ্দেশ্য কোনোটাও নেই বিজেপির। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রণয়ন বিধি চালুর পর 4 মাস পর আসামের মাত্র 8 জন লোক এর মাধ্যমে আবেদন করেছেন। সম্প্রতি এমনটাই জানান মুখ্যমন্ত্রী শর্মা। এ প্রসঙ্গে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের দাবি, নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে কোনো ব্যক্তিকে সুরক্ষা দেওয়ার ইচ্ছে বা উদ্দেশ্য কোনোটাও নেই বিজেপির। তারা বিষয়টিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে আগেও ব্যবহার করেছে এবং এখনও করছে। শিলচরে এক সাংবাদিক সম্মেলন ডেকে সুস্মিতা বলেন, মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বয়ান দেন এবং এর পেছনে থাকে তার রাজনৈতিক উদ্দেশ্য। সম্প্রতি তিনি নাগরিকত্ব সংশোধনী রায় নিয়ে যে বয়ান দিয়েছেন সেটাও একই উদ্দেশ্যের বহিঃপ্রকাশ। তিনি এসব কথাবার্তার মাধ্যমে তার একটা বিশেষ ভোট ব্যাংকে খুশি রাখতে চান এবং যে সংখ্যা তিনি বলেছেন এটাই প্রমাণ করে দিয়েছে তিনি কি চান। সাংসদ দেব বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার আগে আমি বলেছিলাম এর মাধ্যমে নাগরিকত্বের দাবি করতে গেলে আবেদনকারীদের প্রমাণ করতে হবে তারা বাংলাদেশ থেকে এসেছেন।
তবে প্রণয়ন বিধি প্রকাশ হওয়ার পর বিষয়টি আরো ভয়ানক হয়েছে। তারা বলছেন কয়েকটি ধর্মীয় সম্প্রদায়ের লোকেরা পার্শ্ববর্তী 3 দেশে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে আশ্রয় নিলে তাদের সুরক্ষা দেবে এই আইন। কেউ যদি নির্যাতনের শিকার হয় এবং নিজের দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নেয়, সে ওই দেশের নথি নিয়ে আসতে পারবে, এটা ভাবাই অবাস্তব। বিজেপি এই আইনের নামে রাজনৈতিক ফায়দা লুটেছে এবং এখন দলের নেতারা ফের নতুন ধরনের বয়ান দিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন। বিশেষ করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এসব আলটপকা বয়ানের মাধ্যমে এক বিশেষ উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠীকে সন্তুষ্ট রাখতে চান। এদিকে 19 লক্ষ লোক এনআরসি থেকে বাদ পড়ে রয়েছেন, সঙ্গে আরো লক্ষাধিক লোক বিদেশি ট্রাইব্যুনালের চক্কর কাটছেন, আর বিজেপি এদের নিয়ে রাজনীতি করে যাচ্ছে। অপরদিকে অগ্নিগর্ভ বাংলাদেশ প্রাণ বাঁচাতে দলে দলে ভারতীয় পড়ুয়া ফিরে আসছেন দেশে। সংবাদ সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যে সংঘর্ষে মৃতের সংখ্যা ছাড়িয়েছে শতাধিক। বিভিন্ন সংবাদ সংস্থার প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে, কোটা বিরোধী আন্দোলনে বাংলাদেশে এখনো পর্যন্ত 115 জনের মৃত্যু হয়েছে, 3000 জনের বেশি আহত। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে কারফিউ জারি করেছে হাসিনার সরকার, নামানো হয়েছে সেনাও। তবে পরিস্থিতি এখনো অগ্নিগর্ভ। সংবাদ সংস্থা সূত্রে খবর, ফিরে আসাদের মধ্যে সিংহভাগই ডাক্তারির ছাত্র এবং তাদের বেশিরভাগই উত্তরপ্রদেশ, হরিয়ানা, মেঘালয় এবং জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। জানা যাচ্ছে, শুক্রবার ত্রিপুরার আগরতলার কাছে আকুরাতে আন্তর্জাতিক স্থলবন্দর এবং মেঘালয়ের ডাউকিতে আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন প্রায় 1000 পড়ুয়া। অপরদিকে অ্যাপ্রোচে বাসের সাঁকো, মরণ ফাঁদে পরিণত জামিরার আরসিসি ফুটব্রিজ, ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছে কচিকাঁচা পড়ুয়ারা। অতি গভীর নালা, মাঝখানে দাঁড়িয়ে আছে একটি আরসিসি ফুটব্রিজ। দুপাশের অ্যাপ্রোচে বিরাট ফাঁকা জায়গা পড়ে রয়েছে, মাটি ভরাট করেও কোনো লাভ নেই। ফাঁকা অংশ দিয়ে সব মাটি চলে যাবে গভীর নালার জলে, আটকানোর কোনো ব্যবস্থা নেই। বর্তমানে বাঁশের সাঁকো দিয়ে কোনো মতে চলাচল করছেন নিরুপায় জনগণ। কিন্তু এই স্থাপত্য প্রকৌশলীর ডিজাইন করা ব্রিজের মডেল দেশের তাবড় তাবড় প্রকৌশলীদেরও হার মানাবে। হাইলাকান্দির সচেতন নাগরিকরা এখন এভাবেই সরকারি কাজকর্ম নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতে শুরু করেছেন। বর্তমান যুগে বিজ্ঞান, প্রযুক্তি, স্থাপত্য প্রকৌশলী অস্বাভাবিকভাবে উন্নতির দিকে এগিয়ে গেলেও হাইলাকান্দিতে রীতিমতো প্রহসনে পরিণত হচ্ছে। দক্ষিণ হাইলাকান্দি উন্নয়ন খণ্ডের অন্তর্গত জামিরা গ্রাম পঞ্চায়েতের জামিরা ৫ম খণ্ড গ্রামে কয়েক লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে এই ব্রিজটি। জানা গেছে, চতুর্দশ পঞ্চদশ অর্থ কমিশনের এই ফেজের টাকা খরচ হয়েছে এই ফুটব্রিজ নির্মাণে। পঞ্চায়েত রাজ্যে গ্রাম উন্নয়ন খাতে কাড়ি কাড়ি টাকা ব্যয় হলেও কাজের সঠিক তদারকি না হওয়ায় বাস্তব উন্নয়ন চোখে পড়ছে না। উল্টো ব্রিজটি এখন জনগণের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। কচিকাঁচা স্কুল পড়ুয়ারা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছে। জামিরা ৫ম খণ্ড গ্রামটির চারদিকে পাহাড়ে বেষ্টিত। এই নালা পার না হলে হাটবাজার, স্কুল, কলেজ কোথাও যাওয়া যায় না। এক প্রকার স্বাধীনতার পর থেকেই এই গ্রামের মানুষের স্বপ্ন ছিল এখানে একটি পাকা সেতু নির্মাণ করা, কিন্তু তাদের স্বপ্ন আর বাস্তবতা দেখলো না। তাদের স্বপ্নের সেই সেতু পড়ে রয়েছে নালার মাঝখানে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।